দ্বিতীয়বারের মতো নববধূরূপে সজ্জিত হয়েছে অয়ন্তী। এই বিয়েটা সে করতে চায়নি, কিন্তু বাবা আর মামনির মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র রাজি হয়েছে এই বিয়েতে। যবে থেকে অয়ন্তী বুঝতে শিখেছে, তবে থেকেই গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে মুখে বলতে শুনেছে সে নাকি অপয়া। তার দ্বারা সব সময় খারাপ কিছুই ঘটে থাকে। এই অপয়া শব্দটা ছোটবেলা থেকে শুনতে শুনতে এতটুকু বড় হয়েছে অয়ন্তী। কিন্তু সময়ের সাথে সাথে অয়ন্তীর এই অপয়া ডাকটা নিজেও মেনে নিয়েছে। আসলেই সে একটা অপয়া। তার জন্য তার মা আর দাদি এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরকালের জন্য না ফেরার দুনিয়াতে চলে গেছে। পোড়া কপালের জন্য তার প্রথম বিয়েটা ভেঙে গেছে, কিন্তু এবার দ্বিতীয় বিয়েতে কি হতে চলছে সেটা তার অজানা। তবে মন বলছে কোনো একটা অঘটন ঘটবেই হবে, কারণ সে যে জন্মগতই অপয়া, তার কপালে সুখ নেই। কারো ডাকে অয়ন্তী নিজের ধ্যান থেকে ফিরে আসে। এই অয়ন্তী। অয়ন্তী চমকে উঠে পাশে ফিরে তাকিয়ে দেখে লিজা প্রশ্নবোধক নয়নে তার দিকে তাকিয়ে আছে। লিজা আবারও বলা শুরু করে, কোথায় হারিয়ে গিয়েছিলি? কখন থেকে ডাকছি তোকে? অয়ন্তী ঢোক গিলে বলে, কি হয়েছে? লিজা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, বুঝতে পারছি টেনশনে আছিস, কিন্তু টেনশন করার মতো কিচ্ছু হয়নি। আগের ঘটনাটা একটা দুঃস্বপ্ন ভেবে মাথা থেকে ঝেড়ে ফেলে দে অয়ন্তী। সামনে যেই নতুন জীবনটা পেতে চলেছিস সেটা নিয়ে ভাব। অতীতের তিক্ততা নিয়ে পড়ে থাকলে হবে না, লাইফে মুভ অন করতে হবে। কিন্তু অয়ন্তী মানছে না। তার ষষ্ঠ ইন্দ্রই বারবার জানান দিচ্ছে কিছু একটা হতে চলছে তার জীবনে। আবারও ভয়ঙ্কর কোনো পরিস্থিতির মুখোমুখি হতে চলছে সে। এমন সময় বাহির থেকে বর এসেছে বর এসেছে বলে চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। লিজা মুস্কি হেসে অয়ন্তীকে ধাক্কা দিয়ে বলে, দেখলি, এবার আর কোনো অঘটন ঘটবে না। মিলল তো আমার কথা? যাই, আমি বরং তোর সুদর্শন বরটাকে দেখে আসি। একবার শুধু চোখের দেখা দেখেছিলাম। কথাটা বলেই লিজা ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু অয়ন্তীর মুখে কোনো হাসি নেই, আছে শুধু আতঙ্ক। কেন জানি নিজের অশান্ত মনটাকে শান্ত করতে পারছে না। বারবার মনে বলছে, অয়ন্তী, তোর জীবনে সুখ আসবে না, কোনোদিনও আসবে না। ঠিক তাই হলো। লিজা মুখটা অন্ধকার করে কয়েক মুহূর্ত পর ঘরে ঢুকে চুপচাপ খাটের উপর বসে পড়ে। অয়ন্তী লিজার দিকে তাকিয়ে ছোট করে বলে, কি হয়েছে? বর আসেনি এখনো? শুধু বরযাত্রীরা এসেছে? বর নাকি তার বন্ধুদের সাথে আসবে? অয়ন্তী ছোট করে বলে। ও। লিজার মনের মাঝে আতঙ্ক কাজ করছে, কিন্তু প্রিয় বান্ধবীর সামনে সেটা প্রকাশ না করে হাসি মুখে বলে, সমস্যা নেই, বর একটু পরেই চলে আসবে। তুই এত টেনশন করিস না, তুই থাক, আমি একটু আসছি। কথাটা বলেই লিজা বাহিরে চলে যায়। বাহিরের পরিবেশ বড্ড গুমোট হয়ে আছে। বরযাত্রী আসার 15 মিনিট পেরিয়ে গেছে, কিন্তু বরের গাড়ি আসার কোনো নামগন্ধই নাই। আজমল শেখ ছোট ছেলের আসার অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গিয়েছে। জোহরের আজান শেষ হওয়ার পরপরই বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ছেলের কোনো চিহ্নই নেই। সব কিছু কি করে সামাল দিবে কিছুই বুঝতে পারছে না। একটু পর পর মেয়ের বাড়ির লোকেরা বরের খোঁজ নিতে আসছে, কিন্তু আজমল শেখ আশানুরূপ কোনো উত্তর দিতে পারছে না। আজমল শেখ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বসা থেকে উঠে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বড় ছেলে জিহানের কাছে গিয়ে চিন্তিত স্বরে বলে, ফোনে পেলে বদমাইশটাকে? জিহান কানের কাছ থেকে ফোনটা সরিয়ে বলে, না বাবা, পাইনি। কাইফকে ফোন করো। কাইফে ফোন ধরছে না। আজমল শেখ রাগী গলায় বলেন, আমারই ভুল হয়েছে ওকে একা রেখে আসাটা। বন্ধুদের সাথে আসবেন উনি, আর এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, ওর এখন আসার নাম নেই। ওর বন্ধুদের ফোন দাও তো। জিহান শান্ত স্বরে বলে, ওর বন্ধুদের কাছেও নাকি এখনো পৌঁছায়নি।
আজমল শেখ চিন্তিত হয়ে বলেন, কি বলছো কি তুমি? ওদের দুজনের কোনো বিপদ হলো না তো? পাশ থেকে আজহার শেখ বলেন, ভাইজান আপনি চিন্তা করবেন না, রিহান চলে আসবে, হয়তো জ্যামে পড়েছে কোনোভাবে। তাই বুঝতে পারছিস না, আজহার যত সময় যাচ্ছে তত জটিলতা পরিণত হচ্ছে পরিবেশ। ঠিক সেই সময়ই একটা সিএনজি এসে দাঁড়ায় তাদের সামনে। সিএনজির ভিতর থেকে বেরিয়ে আসে কাইফ। কাইফকে সিএনজি করে আসতে দেখে হতভম্ব হয়ে যায় আজহার শেখ, আজমল শেখ আর জিহান। জিহান 2 কদম এগিয়ে গিয়ে কাইফকে বলে, কাইফ, তুমি সিএনজি করে রিয়ান কোথায়? আর ফোন ধরছিল না কেন? কাইফ মাথা নিচু করে বলে, ভাই আমি আসলে কি হয়েছে কাইফ? স্পষ্টভাবে বলো। রিহান ভাই অর্ধেক রাস্তা আসতেই গাড়ি থেকে আমারে নামাইয়া দিছে। মানে? কাইফ পকেট থেকে একটা চিঠি বের করে জিহানের হাতে দিয়ে বলে, রিহান ভাই আমারে একটা চিঠি দিয়া বলেছে আপনাকে দিতে, আর উনি নাকি এই বিয়েটা করতে পারবেন না। কাইফের মুখে এমন কথা শুনে জিহান, আজহার শেখ আর আজমল শেখের পা থেকে মাটি সরে যায়। আজমল শেখ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। 2 কদম পিছিয়ে যেতেই আজহার শেখ ভাইকে ধরে ফেলে বলেন, ঠিক আছেন ভাইজান আপনি? আজমল শেখ দুর্বল গলায় বললেন, আমার সারা জীবনে যতটা মান সম্মান অর্জন করেছিলাম সবটা শেষ করে দিল ছেলেটা। হারামজাদাটা চিঠিতে কি লিখেছে পড়ো জয়হান। জিহান চিঠিটা পড়া শুরু করে। সরি ভাইয়া, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি জানি তুমি চাইলেই আমাকে খুঁজে বের করতে পারবে, এই ক্ষমতাটা তোমার আছে, কিন্তু তুমি আমাকে খুঁজে বের করলেও আমি এই বিয়েটা করব না। বিয়ের আগেই আমার মরাদেহ পাবে তুমি। তুমি আমাকে খুঁজে বের করার সাহস করো না। সময় হলে আমি এমনিই বাড়ি ফিরে আসব। জিহান চিঠিটা পড়ে কাগজটা হাতের মুঠোয় করে নিয়ে চোয়াল শক্ত করে নেয়। ইচ্ছে করছে রিহানের 2 গালে ঠাটিয়ে 2টো চর মারতে। এত বড় একটা অঘটন ঘটাতে একটু ভয় করলো না? আর তার উপর আবার তাকে মরে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আজহার শেখ জাহিনের হাত থেকে চিঠিটা নিয়ে পড়ে বাকরুদ্ধ হয়ে যান। বিয়ে বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে পড়ে ছেলে বিয়ে করতে আসতে পারবে না খবরটা যেন বাতাসের আগে ছড়িয়ে পড়েছে সারা গ্রামে। বিয়ে বাড়িতে আসা প্রেসের লোকজন এতক্ষণে টিভিতেও নিউজ করে দিয়েছে বিশিষ্ট শিল্পপতির ছোট ছেলে, সাবেক মেয়রের ভাতিজা আর জননেতার ছোট ভাই কাপুরুষের মতো বিয়ের দিন পালিয়ে গেছে একটা মেয়েকে অপমানের দিকে ঠেলে দিয়ে। এদিকে গ্রামের মানুষজন নানা রকম কথা বলছে অয়ন্তীকে নিয়ে। সে কথাগুলো অয়ন্তীর খুব ভালো করেই শুনতে পারছে। অয়ন্তীর খুব ইচ্ছে করছে জোরে জোরে প্রাণ খুলে হাসতে। তার জীবনটা এত জটিলতায় ভরা কেন? কি দোষ তার? কেন এত শাস্তি দিচ্ছে তাকে উপরওয়ালা? প্রেসের লোকদের জিহানের দলের ছেলেরা আটকে রেখেছে। যতটুকু নিউজ করেছে তাও করেছেই, আর যাতে কিছু না করতে পারে তার জন্য এই ব্যবস্থা করছে। বাড়ির এক কোণে শেখ পরিবারের সদস্যগণ দাঁড়িয়ে আছে। যারার পাশে দাঁড়ানো ছোট্ট আহান বলে, আপু, ছোট ভাইয়া কি বিয়ে হবে না আজকে? যারা আহানের মুখ চেপে ধরে চাপা গলায় বলে, চুপ কর আহান, কথা বলিস না এখন। হালিম খন্দকার আজমল শেখের সামনে এসে দুর্বল গলায় বললেন, এভাবে অপমানিত না করলেও পারতেন আমাদের। আপনার স্ত্রীকে আমি সবটা বলেছি, আমার মেয়ের অতীত সম্পর্কে। আপনার স্ত্রী সবটা শুনে আমার মেয়েকে নিজের বাড়ির পুত্রবধূ করে নিতে চেয়েছেন। আমরা তো যেচে যাইনি আপনাদের কাছে, আপনারা এসেছেন আমাদের কাছে। তাহলে আমার মেয়েটা কি এই অপমানটা পাওয়ার যোগ্য ছিল বলুন? আমি ওনাকে বারবার বলে এসেছি যদি কোনো অঘটন ঘটে তাহলে আমার মেয়েকে এবার হয়তো বাঁচতে পারবো না। উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন খারাপ কিছু না হওয়ার, কিন্তু উনি ওনার কথা রাখতে পারেননি। আমার মেয়ে যদি এখন কিছু করে বসে তাহলে এর দায় কে নেবে বলুন? আপনি নেবেন এর দায়? আজহার শেখ বলেন, বিশ্বাস করুন আমার ভাতিজা যে এমন একটা কাজ করে বসবে বিয়ের দিন, আমরা সেটা খুনা করেও টের পাইনি। আজমল শেখ কিছু বলতে যাবে সাথে সাথেই ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে জল করছে স্ত্রীর নামটা। আজমল শেখ ফোনটা কানে ধরতেই জহুরা বেগম অস্থির গলায় বলে উঠলেন, কি গো, কি শুনছি? রিহান নাকি বিয়ে করবে না বলে পালিয়ে গেছে। তুমি এই খবরটা কোথায় পেলে? খবরের হেডলাইনে সবটা ছাপা হয়ে গেছে। আজমল শেখ এবার চিৎকার করে বলে উঠে,
তোমার ছেলে সবটা শেষ করে দিল জোহরা। ও বিয়ে করবে না আগে বলতো, তাহলে তো এই পরিস্থিতি হতো না। মাথা ঠান্ডা করো, আমার কথাটা শোনো। কি করে মাথা ঠান্ডা করব? ও আমার মান সম্মান সব ডুবিয়ে দিল। মেয়েটার পরিবার আর মেয়েটার কথাটা একবারও ভাবলো না। কি করব এখন? জিহান কোথায়? ওকে ফোনটা দাও। জিহান বাবার পাশে দাঁড়িয়েছিল। আজমল শেখ ছেলের দিকে ফোনটা এগিয়ে দেন। জিহান কানে ফোন রেখে হ্যালো বলতেই জহুরা বেগম বলে উঠলেন, জিহান বাবা, একটা কথা রাখবি মায়ের? জিহান মায়ের মুখে আকস্মিক এমন কথা শুনে ভ্রু কুঁচকে বলে, মানে? এই পরিস্থিতিটা এখন একমাত্র তুই পারবি সামাল দিতে। কি বলতে চাইছো তুমি মা? আমি চাইছি তুই অয়ন্তীকে বিয়ে কর। জিহান হতভম্ব হয়ে বলে, হোয়াট? কি বলছো এসব তুমি মা? প্লিজ জিহান, তুই রাজি হয়ে যা এই বিয়েতে, না হলে মেয়েটার মরণ ছাড়া কোনো পথ খোলা থাকবে না। গতবারও ওর সাথে এমন একটা ঘটনা ঘটেছে, আর তুই তো জানিস গ্রামের মানুষরা কেমন, ওদের হয়তো এক ঘরে করে দিবে এবার। কিন্তু মা, ওনার সাথে আমার বয়সের অনেক গ্যাপ, আর আমি কি করে? বয়সটা কোনো ব্যাপার না, তুই শুধু রাজি হয়ে যা বাপ। না মা, পারবো না। আমি চাই না আমার জীবনের সাথে জোরে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। আমার চারদিকে শত্রু গিজগিজ করছে। মেয়েটার জীবন এমনিতেই নষ্ট হয়ে যাওয়ার পথে, যেটা তোর আদরের ছোট ভাই করে গেছে। প্লিজ জিহান, রাজি হয়ে যা। আমাদের শেখ বাড়ির সম্মান আর মেয়েটার কথা ভেবে রাজি হয়ে যা বাবা। অয়ন্তীকে আমার বাড়ির বউ করে নিয়ে আয়। মনে কর এটা তোর কাছে আমার শেষ চাওয়া, এই চাওয়াটা পূরণ করে দে বাবা। জিহান কোনো উত্তর দেয় না মায়ের কথায়। জিয়ান এমন একটা প্রফেশন বেছে নিয়েছে যেটাতে নিজের জীবনেই রিস্ক, আর এখন আরেকজনকে নিজের জীবনে এনে ওই মানুষটাকে কি করে রিস্কে ফেলতে পারে? তার সামনে তার আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে এই রাজনীতির জন্য। এরপর হাজার চেষ্টা করেও এই রাজনীতির মাঠ থেকে নিজেকে সরাতে পারেনি। নিজের চাচা এই নোংরা রাজনীতি ছাড়তে পারলেও সে পারেনি। এরপর থেকেই শুরু হয় জিহানের মনে পরিবারকে নিয়ে আতঙ্ক। মনের মাঝে সব সময় একটা ভয় কাজ করে, না জানি কখন কোথা থেকে আপনজনদের উপর আক্রমণ করে বসে। এই ভয় থেকেই পণ করে সব নিজের জীবনের সাথে কাউকেই জড়াবে না। কিন্তু পরিস্থিতি মনে হচ্ছে আজ জিহানের বিরুদ্ধে চলে গেছে। জিহানের কানের কাছ থেকে আজাহার শেখ ফোনটা নিয়ে নিজে কথা বলা শুরু করে। ভাবি, সবটা কি করে সামলাবো এখন আমরা? আজহার, তুমি তোমার বড় ভাতিজাকে বুঝাও, একমাত্র ওই পারে এখন এই পরিস্থিতিটা সামাল দিতে। ওকে বুঝিয়ে বলো ও যেন অয়ন্তীকে বিয়ে করে নেয়। আজহার শেখ জিহানের দিকে তাকাতেই জিহান শান্ত গলায় বলে, এই বিয়েটা করবো আমি, আমার পরিবারের সম্মান আর। জিহান কিঞ্চিত থেমে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, ওনাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য বিয়েটা আমি করব। জিহানের বলা কথাটা শুনে জহুরা বেগমের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। শেষমেশ তাহলে নিজের পরিকল্পনা সফল হলেন। ছেলে যখন একবার বলে দিয়েছে বিয়েটা করবে, তাহলে করবেই। জহুরা বেগম ফোনের লাইন কেটে দিয়ে অন্য একটা নাম্বারে ফোন করে। ফোনের অপর প্রান্তের লোকটা কল ধরতেই জহুরা বেগম হাসি খুশি গলায় বলে ওঠেন, পরিকল্পনা সফল হয়েছে আমাদের রিহান। এবার তুই শুধু সময় মতো বাড়ি ফিরে আসবি পরিবেশটা ঠান্ডা হওয়ার পরে। আর তোর যত টাকার প্রয়োজন হবে আমাকে কল করবি, আর খুব সাবধানে থাকবি। লিজা অয়ন্তীর কাছে দৌড়ে আসে আর হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত, তোর বিয়েটা হচ্ছে? অয়ন্তী জানালার পাশে দাঁড়িয়ে ঘরের পেছনে শ্যাওলা পড়া পুকুরের দিকে তাকিয়ে উদাস গলায় বলে, কার সাথে? ছেলের বড় ভাইয়ের সাথে। অয়ন্তী চমকে লিজার দিকে তাকায়। অয়ন্তী ভেবেছিল হয়তো গ্রামের কোনো লোকের সাথে বিয়ে হবে, কিন্তু লিজা কি বলল এটা? লিজা আবার বলে, সত্যি বলছি দোস্ত, উনি তোকে বিয়ে করবেন? অয়ন্তী সশব্দে হেসে ওঠে। তার জীবনটা এতটা নাটকীয়তায় ভরপুর কেন? বারবার সবাই তাকে এত কোণঠাসায় করে?
মা মরা মেয়ে বলে নাকি এটা তার কপালের দোষ। নিজের ঠোঁট কামড়ে ধরে অয়ন্তী বুকের ভেতরে চাপা কান্না আটকে রাখার প্রচেষ্টা করছে। এমন সময় ঘরে প্রবেশ করে ফাতেমা আক্তার। ফাতেমা আক্তার এতটা সময় জানালার আড়াল থেকেই বারবার উকি দিয়ে দেখে গিয়েছে মেয়ে তার কি করছেন। ফাতেমা আক্তার অয়ন্তীর কাছে এসে অয়ন্তীর মাথায় হাত রেখে বলেন, আমার বড় মেয়েটা আজকে সত্যি সত্যি পর হয়ে যাবে। কি করে থাকবো বলতো তোর মুখে মামনি ডাকটা না শুনে? অয়ন্তী আর নিজেকে ধরে রাখতে পারল না। ফাতেমা আক্তারের বুকে ঝাঁপিয়ে পড়ে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে কান্না শুরু করে দেয়। ফাতেমা আক্তার অয়ন্তীর মাথায় স্নেহের হাত বুলিয়ে বলেন, ধর বোকা মেয়ে, এভাবে কেউ কান্না করে দেখি? অয়ন্তীকে নিজের বুক থেকে তুলে অয়ন্তীর চোখের জল মুছে দিয়ে বলেন, ইস, চোখের জল দিয়ে একেবারে সাজটা নষ্ট করে দিয়েছিস। লিসা, ওর সাজটা ঠিক করে দে তো মা, একটু পরেই কাজে আসবেন বিয়ে পড়াতে। লিজা চোখের কোণে আসা জলটা মুছে বলে, হ্যাঁ চাচি, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ফাতেমা আক্তার চলে যান। লিজা অয়ন্তীর কাছে এসে অয়ন্তীকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, দেখ অয়ন্তী, যা হয় ভালোর জন্যই হয়। শেষ ভালো যার সব ভালো তার। হয়তো ওনার সাথেই তোর জুড়ি লেখা আছে, তাই ওনার সাথেই তোর বিয়েটা হচ্ছে। অয়ন্তী কিছু বলে না, চুপচাপ বসে আছে আর দৃষ্টি নিবদ্ধন করে রেখেছে কালচের রঙের ফ্লোরের দিকে। কঠোর হৃদয় সম্পন্নের রাজনীতিবিদ জাহিনের সাথে বিয়ে হলো নরম হৃদয়ের অধিকারী অয়ন্তীর। ক্ষণিকের মাঝে সবটা বদলে গেল, জুড়ে গেল দুজনের এক অন্যের জীবনের সাথে। কিন্তু ভবিষ্যতে কি অপেক্ষা করছে এই 2 মানবীর জন্য? এক অপরের হৃদয় কি লিখবে একে অন্যের নাম? সন্ধ্যা হয়ে গেছে আর তার সাথে বিদায়ের সময় হয়ে গেছে অয়ন্তীর। বাপের বাড়ি ছেড়ে পরের বাড়িতে চিরকালের জন্য চলে যাওয়ার যাত্রার সময় এসে গেছে। এদিকে ফাইজ বোনের কোমর ধরে বসছে, আপু তুমি চলে যাবে? অয়ন্তী মুস্কি হেসে হাঁটু ভেঙে ফাইজের সমান হয়ে ফাইজের কপালে চুমু এঁকে দিয়ে ভাঙ্গা গলায় বলে, আমি আবার আসবো তো সোনা। ছোট্ট ফাইজ এবার কান্না করে বলে, না, তুমি গেলে আর আসবে না আমি জানি। অয়ন্তীর ভেতরের কান্নাটা আটকিয়ে বলে, আসবো তো সোনা, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো তো? আমি আবার আসবো। সত্যি তো? হ্যাঁ, 3 সত্যি। এমন সময় লিজা ঘরের ভেতরে প্রবেশ করে বলে, অয়ন্তী, যাওয়ার সময় হয়ে গেছে। অয়ন্তী গুটি গুটি পায়ে বাইরে আসে। ফাইজ বোনের ডান হাতটা আঁকড়ে ধরে রেখেছে, মনে হচ্ছে ছেড়ে দিলেই চিরকালের জন্য চলে যাবে। অয়ন্তী বাড়ি থেকে বের হতেই নজর যায় তার সাথে সদ্য বিয়ে হওয়া শ্যামবর্ণের পুরুষ মানুষটির দিকে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে আর বারবার ফোন অন করে টাইম চেক করছে। মানুষটার সাথে যতটুকু সময় কথা বলেছে অয়ন্তী তাতে বোঝা গেছে জাহিন খুব ভদ্র, মর্জিত আর ভালো মনের একজন মানুষ। অয়ন্তী বরাবর জেনে এসেছে যারা রাজনীতি করে তারা খুব উগ্র মেজাজের হয়, কিন্তু জাহিন তার বিপরীত। বিয়ে হওয়ার কিছুক্ষণ আগের ঘটনা। জাহিন অয়ন্তীর সাথে একান্ত কিছু কথা বলার জন্য অয়ন্তীর নিকট আসে। জাহিন এক পলক অয়ন্তীর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক গলায় বলে, সরি, আমার ভাইয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি জানি আপনি খুব আঘাত পেয়েছেন আমার ভাইয়ের করা কাজটার জন্য, কিন্তু বিশ্বাস করুন ও যে এমনটা করে বসবে আমরা কেউ বুঝতেই পারিনি। আর এই মুহূর্তে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমি চাই না সেটা আপনার উপরে জোর করে চাপিয়ে দেওয়া হোক। আমি চাই আপনি নিজ থেকে সিদ্ধান্ত নেন, কারণ এটা আপনার জীবন, আপনি বুঝবেন আপনার জীবনে কোনটাতে ভালো হবে আর কোনটাতে খারাপ। জাহিন থামে। অয়ন্তী জাহিনের প্রত্যেকটা কথা শুনে কিন্তু কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। জাহিন আরেকটু সহজভাবে বলে, আপনি কি রাজি আছেন এই বিয়েতে অয়ন্তী? অয়ন্তী জাহিনের কথাটা শুনে শুকনো ঢোক গিলে। এই বিয়েতে রাজি না হয়ে তার কোনো উপায় নেই। এই বিয়েটা যদি না করে অয়ন্তী তাতে হয়তো তার বাবা আর মামনিকে আবারও অপমানের মুখে পড়তে হবে। তাই অয়ন্তী সিদ্ধান্ত নেয় এই বিয়েটা সে করবে। অয়ন্তী ছোট করে উত্তর দেয়, আমি রাজি এই বিয়েতে। জাহিন নরম স্বরে বলে, পর আফসোস করবেন না তো? আপনি জানেন হয়তো আমি রাজনীতি করি। আমার এই রাজনীতি করা নিয়ে ভবিষ্যতে আফসোস করবেন না তো? আমি চাইলেও এই রাজনীতি ছাড়তে পারবো না অয়ন্তী।
অয়ন্তী মাথা নাড়িয়ে না বুঝায় যে সে এটা নিয়ে আফসোস করবে না। জাহিন তা দেখে বলে, ঠিক আছে, তাহলে নিজেকে তৈরি করে রাখুক রাজনীতিবিদ শেখ আবরার জাহানের অর্ধাঙ্গিনী হওয়ার জন্য। কথাটা বলেই জাহিন চলে যায়। জাহিন চলে যেতেই অয়ন্তী জোরে নিঃশ্বাস ছাড়ে। এতক্ষণ মনে হচ্ছিল দম আটকে মরেই যাবে অয়ন্তী। অয়ন্তীর ধ্যান ভাঙে বাবাকে কাছে আসতে দেখে। ফায়াজ বন্ধুদের ডাক শুনে ওদের কাছে চলে যায়। হামিদ খন্দকার মেয়েকে দেখে মেয়ের কাছে এসে মুচকি হাসি দিয়ে মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলেন, খুব ভালো থাকিস মা, বাবা তোর জন্য সব সময় প্রাণ ভরে দোয়া করবে। যেখানে যাচ্ছিস সেখানে সবার মন জয় করে চলবি। জানি এই বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কিন্তু দেখ মা, যা হয় ভালোর জন্যই হয়, তাই না? অয়ন্তী নিজের ঠোঁট আঁকড়ে ধরে মাথা উপর নিচ করে বলে, তুমিও নিজের খেয়াল রেখো বাবা, স্কুলে একদম উচ্চস্বরে চিৎকার করে ক্লাস নেবে না। হামিদ খন্দকার মুচকি হেসে বলে, আচ্ছা মা, এবার চল, সময় হয়ে গেছে। মামুনি, মামুনি কোথায়? অনেক হলো দেখছি না যে মামুনিকে অনেকক্ষণ। তুই চল আগে, মামনি আসছে। অয়ন্তীর বা হাত ধরে হামিদ খন্দকার গাড়ির কাছে এনে জাহিনের হাতে অয়ন্তীর হাতটা রেখে বলেন, ওকে যত্নে রেখো বাবা, ও আমার বড় আদরের মেয়ে। জাহিন এক পলক সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকিয়ে ভরসা দিয়ে শ্বশুর মশাইকে বলে, চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি যত্নেই রাখবো। দায়িত্ব যখন এসে পড়েছে সেটা আমি সর্বস্ব দিয়ে পালন করব। হামিদ খন্দকার চশমার ফাঁক দিয়ে চোখের জলটা মুছে বলেন, নিশ্চিন্ত হলাম বাবা। এমন সময় আজহার শেখ বলেন, ভাই সাহেব তাড়াতাড়ি করেন, অনেকটা জায়গা যেতে হবে আমাদের, আর ওখানে সবাই অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, অয়ন্তী মা গাড়িতে উঠে বস। অয়ন্তীর পাশে দাঁড়িয়ে থাকা লিজার দিকে তাকাতেই লিজা অয়ন্তীকে জড়িয়ে ধরে বলে, ভালো থাকিস অয়ন্তী, খুব ভালো থাকিস। অয়ন্তী লিজার কাছ থেকে দূরে সরে এসে বলে, মামুনি কোথায়? মামুনি আমাকে বিদায় জানাবে না? তুই গাড়িতে উঠ অয়ন্তী, অনেকটা রাস্তা যেতে হবে। এক প্রকার জোর করে অয়ন্তীকে গাড়িতে বসানো হয়। আর অয়ন্তীর এক কথা, মামুনি কথায়। ফাতেমা আক্তার দূর থেকে দাঁড়িয়ে অয়ন্তীকে বিদায় জানিয়েছে। অয়ন্তী নিজের গর্ভের সন্তান না হোক, কিন্তু অয়ন্তীকে ছোট থেকে বড্ড আদর যত্ন করে বড় করে তুলেছেন। এখন যদি অয়ন্তীর কাছে আসেন তাহলে হয়তো নিজেকে ধরে রাখতে পারবে না, আর তা দেখে অয়ন্তীও ভেঙে পড়বে। তাই আর কাছে আসেননি অয়ন্তীর। গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে। অয়ন্তী জানালার বাইরে মাথা বের করে তাকিয়ে আছে তার চিরচেনা জায়গাটার দিকে। যতক্ষণ পর্যন্ত না আপনজনগুলো আড়াল হয়েছে ততক্ষণ পর্যন্ত অয়ন্তী তাকিয়েছিল। অন্ধকারে মিলিয়ে যেতেই অয়ন্তী সোজা হয়ে বসে, কিন্তু কান্নার গতি কমেনি। জাহিন পকেট থেকে রুমালটা বের করে অয়ন্তীর দিকে এগিয়ে দেয়। অয়ন্তী জাহিনের দিকে তাকাতেই জাহিন বলে, চোখের জলটা মুছে নিন অয়ন্তী, আর বেশি কান্না করবেন না, এতে মাথা ব্যথা হতে পারে। অয়ন্তী চুপচাপ জাহিনের কাছ থেকে রুমালটা নিয়ে চোখের জলটা মুছে মাথাটা সিটের দিকে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। ড্রাইভিং সিটের পাশে বসে থাকা যারা পেছনের দিকে তাকাতেই দেখে অয়ন্তী ঘুমিয়ে পড়েছে, যার জন্য মাথাটা এদিকে ওদিকে দুলছে। যারা ভাইয়ের দিকে তাকিয়ে দেখে ভাই তার মাথায় 2 আঙ্গুল চেপে ধরে চোখ বন্ধ করে আছে। দেখেই বোঝা যাচ্ছে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। যারা মোলায়েন গলায় ভাইকে বলে, ভাইয়া, ভাবি ঘুমিয়ে পড়েছে, যে কোনো সময় মাথায় আঘাত পেতে পারে, তুমি ভাবির মাথাটা তোমার কাঁধে এনে রাখো। যারার গলার স্বর শুনে জাহিন চোখ মেলে অয়ন্তীর দিকে তাকিয়ে দেখে আসলেই মেয়েটা ঘুমিয়ে পড়েছে। যেই হারে কান্না করেছে ক্লান্ত হয়ে যাওয়ারই কথা। জাহিন হাত বাড়িয়ে অয়ন্তীর ঘাড় ধীরে ধীরে এনে নিজের কাঁধে রাখে। অয়ন্তীর ভারী নিঃশ্বাস জাহিনের গলায় এসে বাড়ি খাচ্ছে। এই প্রথম জাহিনের এতটা সন্নিকটে কোনো মেয়ে এসেছে। জাহিন আর চোখে অয়ন্তীর ঘুমন্ত চেহারাটার দিকে তাকায়। মেয়েটা দেখতে অতটা সুন্দরী নয়, কিন্তু চেহারা পুরোটাই মায়ায় ভরা। জাহিন হাত বাড়িয়ে অয়ন্তীর মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরাতে যাবে, সাথে সাথেই গাড়ির হর্নের শব্দে শুনে জাহিন থেমে যায়, আর অন্যদিকে মুখটা ফিরিয়ে জোরে নিঃশ্বাস ত্যাগ করে। শেখ বাড়ির সামনে এসে গাড়ি থামে। যারা আগে ভাগেই গাড়ি থেকে নেমে গিয়ে অয়ন্তীর দরজার পাশে এসে দাঁড়ায়। বউ এসেছে শুনে
অনেকেই গাড়ির কাছে এসে দাঁড়িয়েছে। জাহিন অয়ন্তীর মাথাটা সিটের উপরে রেখে দেয় যাতে করে অয়ন্তীকে কোনো অস্বস্তিতে পড়তে না হয়। জাহিন নরম গলায় বলে, অয়ন্তী উঠুন, চলে এসছি আমরা। অয়ন্তী নিভু নিভু চোখে তাকিয়ে জাহিনকে দেখার সাথে সাথে সোজা হয়ে বসে ইতস্তত গলায় বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি, কখন ঘুমিয়ে পড়েছিলাম। সমস্যা নেই, চলে এসছি আমরা। কথাটা বলে জাহিন কাইফকে উদ্দেশ্য করে বলে, দরজাটা খুলে দাও কাইফ। জাহিন কথাটা বলে গাড়ি থেকে নেমে যায়। কাইফ অয়ন্তীর পাশের দরজাটা খুলে দেয়। অয়ন্তী ধীরে সুস্থে পা ফেলতেই ভাঙা ইটের টুকরোর সাথে পা লেগে ডান পাটা মচকে যায়। অয়ন্তীর চিৎকার শুনে যারা অয়ন্তীকে ধরে বলে, ভাবি ঠিক আছো তুমি? অয়ন্তী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, কিন্তু অয়ন্তী ঠিক নেই। পাটা মনে হচ্ছে যেন ভেঙেই গেছে। অয়ন্তীর সামনে দাঁড়ানো একজন মহিলা বলেন, কি গো নতুন বউ, শ্বশুর বাড়িতে পা রাখতে না রাখতেই ভেঙে পড়লে? সারা জীবন সংসার করবে কি করে? কথাটা শুনে অয়ন্তীর বড্ড খারাপ লাগে। যারা ভ্রু কুঁচকে বলে, ওফ ফুপু, কী সব বকছো তুমি বলো তো? ভাবি পায়ে ব্যথা পেয়েছে, কোথায় তুমি একটু কেয়ার করবে তা না করে তুমি উল্টোপাল্টা কথা বলছো। আলেয়া বেগম ভাতিজির কথা শুনে থতমত গলায় বলেন, এখন কি তুই আমাকে বলে দিবি কখন কি কথা বলতে হবে আমাকে? যারা কিছু বলতে যাবে সাথে সাথে যারার চাচি রুনা খাতুন যারাকে থামিয়ে বলেন, যারা থামতো, মেয়েটা কতটা ব্যথা পেয়েছে সেটা দেখার দরকার। তারপর রুনা খাতুন অয়ন্তীর দিকে তাকিয়ে বলেন, বেশি ব্যথা পেয়েছো মা? অয়ন্তী মাথা নাড়িয়ে না বোঝায়। রুনা খাতুন আবার বলেন, হাঁটতে পারবে? আমার হাতটা ধরে হাঁটো। আলেয়া বেগম রুনা খাতুনের এসব দেখে মনে মনে বলেন, ঢং, যত সব আদিক্ষেতা। কথাটা বলে যারাকে উদ্দেশ্য করে বলেন, রিহান কোথায়? ওকে দেখছি না কেন? আর জাহিনী বা কেন ওই বাড়ি থেকে বের হলো? আলেয়া বেগমের কথা শুনে যারা বুঝতে পারলো বাড়ির কেউই কিছু জানে না, হয়তো এই বিষয়ে শুধুমাত্র মা ছাড়া। আর বিয়ে বাড়ির কাজের চাপে হয়তো নিউজও দেখার সময় নেই। যারা ফুপুর কথার উত্তর না দিয়ে অয়ন্তীকে বলে, ভাবি আস্তে আস্তে পাটা ফেলো। আলেয়া বেগম বড্ড অপমানিত বোধ করছেন, কিন্তু এখানে আর কিছু বলেন না। অয়ন্তী অনেক কষ্টে 2 কদম পা বাড়ায়, কিন্তু আর পারছে না। পাটা মনে হচ্ছে ভেঙেই গেছে। একে তো পা মচকে গেছে, তার উপর ভারী শাড়ি। জাহিন কিছুটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, কিন্তু যখন দেখলো অয়ন্তীর হাঁটতে কষ্ট হচ্ছে তখনই তাদের কাছে এসে জাহিন চিন্তিত গলায় বলে, কি হয়েছে? যারা বলে, ভাবির পা মুচকে গেছে ভাইয়া, তাই হাঁটতে পারছে না। জাহিন অয়ন্তীর দিকে তাকায়। অয়ন্তীর চেহারা দেখেই বোঝা যাচ্ছে পায়ের ব্যথাটা একটু বেশি পেয়েছে। চোখ মুখ লাল হয়ে আছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাহিন যারাকে বলে, তুই সর, আমি দেখছি। যারা সরতেই সবাইকে অবাক করে দিয়ে অয়ন্তীকে পাজা কোলে তুলে নেয় জাহিন। সবাই জাহিনের কার্যকলাপ দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, শুধুমাত্র যারা ছাড়া। হুট করে এমনটা হওয়াতে ভয়ে অয়ন্তী মৃদু চিৎকার করে উঠে জাহিনের গলা জড়িয়ে ধরে। যখন বিষয়টা বুঝতে পারল অয়ন্তী, তখনই লজ্জায় চোখ বন্ধ করে নেয়। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়েছে অয়ন্তী। মনে হচ্ছে যেন সারা শরীর কারেন্ট বয়ে যাচ্ছে। কান দিয়ে মনে হচ্ছে গরম ধোঁয়া বের হচ্ছে। হৃদস্পন্দনের গতি স্বাভাবিকের চেয়ে বেশি চলছে। আলেয়া বেগম জাহিনের সামনে এসে দাঁড়িয়ে রাগী গলায় বলেন, জাহিন এসব কি? তুই কেন রিহানের বউকে কোলে নিলি? আর রিহান কোথায়? ওকে কেন কোথাও দেখছি না? ওর বউ এখানে পা মচকে বসে আছে, আর ও কোথায় বসে আছে? জাহিন শান্ত চোখে ফুপুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ফুফু, আমার মনে হয় এখানে এত কথা না বলে আগুনের চিকিৎসা করা দরকার। তাই তোমার সকল প্রশ্নের উত্তর পরে দিই আমি। কথাটা বলে জাহিন হন হন করে হেঁটে চলে যায়। আলেয়া বেগম হাঁ হয়ে তাকিয়ে আছেন জাহিনের যাওয়ার পানে। আব্বা দেখেন, জননেতা শেখ আবরার জাহিদ নাকি বিয়ে করেছে, তাও আবার ছোট ভাইয়ের হবু বউকে। সাদিকের কথা শুনে বর্তমানে মেয়র খলিল তালুকদার মুখের উপর থেকে নিউজ পেপারটা সরিয়ে ধমকের স্বরে ছেলেকে বলেন, কি সব উল্টাপাল্টা বকছিস তুই? মাথা ঠিক আছে তো?
বিশ্বাস করেন আব্বা, এই যে দেখেন আর্টিকলা। সাদিক তার ফোনটা এগিয়ে দেয় খলিল তালুকদারের দিকে। খলিল তালুকদার চোখের চশমাটা ঠিক করে ছেলের বলা কথাটা সত্যতা যাচাই করে রহস্যময় হাসি দিয়ে বলেন, বিয়ে হওয়ার কথা ছিল ছোট ভাইয়ের, কিন্তু এখন বিয়ে করলো বড় ভাই। ব্যাপারটা বড়ই রোমাঞ্চকর। আব্বা, ওই জাহিনকে তো আমাদের তরফ থেকে অভিনন্দন জানানোর দরকার। আফটার অল আমাদের বিরোধী দল বলে কথা। খলিল তালুকদার চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, তা আবার বলতে, কাল সকালে 5 কেজি মিষ্টি কিনে আমাদের সকলের প্রিয় জননেতা জাহিনকে অভিনন্দন জানাতে যাব। কথাটা বলে খলিল তালুকদার নিঃশব্দে হেসে ওঠেন আর মনে মনে শখ কষেন কি করে এবারের ইলেকশনটাতেও জিতা যায়। জাহিন অয়ন্তীকে কোলে করে নিয়ে এসে সোফায় বসিয়ে দিয়ে নিজে হাঁটু গেড়ে অয়ন্তীর সামনে বসে কোমল গলায় বলে, কোন পা ব্যথা পেয়েছেন অয়ন্তী? অয়ন্তী নিচু গলায় বলে, আমি ঠিক আছি। জাহিন আর কোনো কথা না বলে নিজেই অয়ন্তীর ডান পায়ে হাত দিয়ে পাটা এগিয়ে আনে সামনের দিকে। অয়ন্তী জাহিনের করা কাজটা দেখে ভরকালো আর সাথে সাথে বলল, কি করছেন আপনি? আমি ঠিক আছি বললাম তো আমি। জাহিন চোখ তুলে অয়ন্তীর দিকে তাকায়। জাহিনের শান্ত চোখের চাহনি দেখে অয়ন্তী আর কিছু বলার সাহস পেল না। জাহিন পায়ের দিকে তাকিয়ে বলে, এই পায়ে ব্যথা পেয়েছেন? এমন সময় জহুরা বেগম আসেন। এতক্ষণ উনি নতুন বউকে বরণ করে ঘরে তোলার জন্য সব আয়োজন করছিলেন, কিন্তু যখনই বসার ঘরে এসে এসব দেখেন তখনই আতকে উঠে বলেন, কি হয়েছে? যারা মাকে দেখে বলে, ভাবি গাড়ি থেকে নামতে গিয়ে ভাঙা ইটের সাথে লেগে পা মুচকে গেছে। কি বলছিস? মেয়েটাকে তোরা সাবধানে নিয়ে আসবি না? ও এখানকার রাস্তাঘাট চিনে নাকি ভালো করে? তুমি চিন্তা করো না মা, ভাইয়া দেখছে তো। জহুরা বেগম অয়ন্তীর কাছে গিয়ে নরম গলায় বলেন, বেশি ব্যথা পেয়েছো মা? অয়ন্তী মুস্কি হেসে বলে, না না, আমি ঠিক আছি, এতটা অস্থির হওয়ার কিছু হয়নি। জাহিন অয়ন্তীর অন্যমনস্ক হওয়ার সুযোগটাই নিল। ঠাস করে অয়ন্তীর পা মোচড় দিতেই ব্যথায় চিৎকার করে উঠে অয়ন্তী। অয়ন্তীর চিৎকার করা দেখে জহুরা বেগম ছেলেকে ধমকের স্বরে বলেন, এই জাহিন, তুই তো ওর ব্যথা কমানোর বদলে ব্যথা আরো বাড়িয়ে দিচ্ছিস। জাহিন উঠে দাঁড়িয়ে বলে, মা, এটা করাতে এখন উনি ঠিকমতো হাঁটতে পারবেন। এমন সময় আলেয়া বেগম তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন, কি দিনকাল এলো রে বাবা, যার বউ ব্যথা পেয়েছে তার কোনো দেখা হদিস নাই, উল্টে ভাসুরকে সেবা করতে হচ্ছে ছোট ভাইয়ের বউয়ের পা ধরে। যার বউ পায়ে ব্যথা পেয়েছে সেই সেবা করেছে আপা, তাই তুমি অযথা কথা বলে নিজের জবানটা আর নষ্ট করো না। আজহার শেখের গলায় এই কথা শুনে আলেয়া বেগম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি বলছে তার ছোট ভাই? যার বউ পায়ে পেয়েছে সে সেবা করছে মানে? আলেয়া বেগম অবিশ্বাস্য গলায় বললেন, মানে ঠিক বুঝলাম না তোর কথা। রিয়ানের সাথে অয়ন্তিক মায়ের বিয়ে হয়নি, বরং জাহিনের সাথে বিয়ে হয়েছে। তাই আপা তুমি কিছু না জেনে এসব আজে বাজে কথা বলে এলে সুন্দর পরিবেশটা নষ্ট করো না। আলেয়া বেগম হতভম্ব হয়ে বলেন, জাহিনের সাথে কেন এই মেয়ের বিয়ে হবে? বিয়ে তো রিহানের সাথে হওয়ার কথা ছিল। ছিল, কিন্তু রিয়ান বিয়ে করবে না বলে পালিয়ে গেছে। ও পালিয়ে গেছে বলে তোরা জাহিনের সাথে এই মেয়ের বিয়ে দিয়ে দিবি জোর করে? একটা বারও ওর মতামত জানার প্রয়োজন বোধ করলি না? আর তোরা তো সকালে জানিস আমার হিয়া জাহিনকে কতটা জাহিন ফুপুর কথার মাঝেই ফুপুকে থামিয়ে স্থির কণ্ঠে বলে, ফুপু, আমি নিজে থেকে বিয়েটা করেছি, কেউ আমাকে জোর করেনি। আর তুমি খুব ভালো করে জানো অন্য কারোর মতামত আমার উপর জোর করে চাপিয়ে দিতে পারে না, যতক্ষণ না সেটা আমি নিজ থেকে করতে চাইবো। তাই প্লিজ তুমি চিৎকার চেঁচামেচি করা বন্ধ করো। নতুন বউ ঘরে এসছে, তাকে বরণ করে ঘরে তোলো। জাহিন কথাটা বলে অয়ন্তীর দিকে এক পলক তাকিয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। আজকে সারাদিন অনেক ধকল গেছে নিজের উপরে, এবার অন্তত নিজেকে রিফ্রেশ করার দরকার। এদিকে আলেয়া বেগম পাগলের মতো বিড়বিড় করে বলেন, এটা কিছুতেই হতে পারে না। ওখানে ভাইজান থাকার পরেও কি করে জাহিনের সাথে এই মেয়ের বিয়ে হয়? এখন যদি হিয়া জাহিনের বিয়েটার খবরটা জানে তাহলে কি হবে? আমার মেয়েটা তো নিজেকে শেষ করে দেবে। আলেয়া বেগম উঁচু গলায় ছোট ভাইকে বলেন, আজহার ভাইজান কোথায়? ভাইজান বাগানে আছেন। ভাইয়ের কথাটা শুনে আলেয়া বেগম অয়ন্তীর দিকে এক নজর তাকিয়ে বাগানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এদিকে অয়ন্তী চিন্তায় পড়ে যায়, ফুপু কি এমন বলতে চেয়েছেন যেটা জাহিন বলতে দেয়নি। চিন্তিত অয়ন্তীর মাথায় জহুরা বেগম হাত বুলিয়ে বলেন,
আমার ইচ্ছেটা এতদিনে পূর্ণ হলো। আমার ঘর আরো করে আমার বড় ছেলের পুত্রবধূ এলো। কথাটা বলে যারাকে উদ্দেশ্য করে বলে, যারা তোর ভাবিকে তোর ঘরে নিয়ে যা। অনেকটা রাস্তা জার্নি করে এসেছে, ফ্রেশ হওয়া দরকার। বরণ করে তো আর ওকে ঘরে তুলতে পারলাম না, তার আগে জাহিন ওকে ঘরে নিয়ে এসে পড়েছে। যারা অয়ন্তীর হাত ধরে বলে, চলো ভাবি, আজকে রাতটা আমার সাথে থাকবে। আগামীকাল থেকে তুমি সারা জীবনের জন্য ভাইয়ার ঘরে থাকবে, বুঝলে? আজমল শেখ সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আছেন। চোখ মুখে ভেসে আছে টেনশনের ছাপ। ছোট বোনকে কি উত্তর দিবেন সেটা মনের মাঝে আগে থেকেই সাজিয়ে গুছিয়ে নিয়েছেন। এমন সময় আলেয়া বেগমের গলার স্বর ভেসে আসে। ভাইজান। আজমল শেখ বোনের গলা শুনে জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রেখে বলেন, বলুন। আপনি আমার দিকে ফিরে কথা বলুন। আজমল শেখ বোনের দিকে ফিরে বলেন, কি হয়েছে? আপনি আমি কথা দিয়েছিলেন ভাইজান, আমার হিয়ার সাথে জাহিনের বিয়ে দিবেন, কিন্তু এটা কি হলো? আপনি ওই স্থানে উপস্থিত থাকার পরেও। আজমল শেখ বোনকে বোঝানোর স্বরে বলেন, দেখো আলিয়া, পরিস্থিতি তখন এতটা খারাপ ছিল যে এছাড়া কোনো উপায় ছিল না আমাদের হাতে। আর জাহিন তোর মেয়েকে সেই নজরে দেখে না যেটার মাধ্যমে ওরা দুজন স্বামী স্ত্রীর মতো একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে পারে, সেটা তুই ভালো করেই জানিস। আপনি আমায় কথা দিয়েছিলেন ভাইজান, সেই কথা আপনি রাখতে পারেননি। এখন যদি আমার মেয়েটা কিছু করে বসে তাহলে? যা হয় ভালোর জন্যই হয়। আলিয়া, তোর মেয়েকে বোঝা, আশা করি ওকে বোঝালে ও সবটা বুঝবে। ও এতটা অবুঝ নয়। আর জাহিনকে আমি বললেই যে ও হিয়াকে বিয়ে করতে রাজি হয়ে যেত, তেমনটা কিন্তু গ্যারান্টি দিইনি আমি বলেছিলাম আমি চেষ্টা করব, কিন্তু এর আগেই এসব কিছু হয়ে গেল, যেটা আমাদের কারোর হাতে ছিল না। কথাটা বলেই আজমল শেখ চলে যান। আলেয়া বেগম ভাইকে কিছু বলতে গিয়েও বলতে পারেনি। উনি জানেন জাহিন কোনো দিন হিয়াকে বিয়ে করতে রাজি হতো না, কিন্তু তারপরও মেয়ের মুখের দিকে তাকিয়ে শেষ চেষ্টা করতে চেয়েছিলেন। কিন্তু এখন চেষ্টা করেও আর কোনো লাভ নেই। আলেয়া বেগম তাড়াতাড়ি করে হিয়াকে ফোন দেয়। এতক্ষণে মেয়ে হয়তো জেনেই গেছে জাহিনের বিয়ের খবরটা। চারিদিকে যেভাবে ছড়িয়ে গেছে জাহিনের বিয়ের খবরটা, কিন্তু হিয়া আলেয়া বেগমের ফোন ধরছে। টেনশনে আলেয়া বেগমের মাথা কাজ করছে না, মেয়েকে কি করে সামলাবে এটা ভেবে। অয়ন্তী ফ্রেশ হয়ে জামদানির মাঝে লাল টুকটুকে একটা শাড়ি পরেছে, একেবারে মনে হচ্ছে যেন সদ্য ফুটন্ত লাল গোলাপ। যারা অয়ন্তীর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে বলে, ভাবি তোমাকে খুব সুন্দর লাগছে। অয়ন্তী যারার কথায় লাজুক হাসি দেয়। যারা অয়ন্তীর কাছে এসে অয়ন্তীর হাত ধরে বেডে বসাতেই যারা পায়ের সাথে অয়ন্তীর পা লাগতেই অয়ন্তী ব্যথায় কুকড়ে ওঠে। অয়ন্তী আর্তনাদ শুনে যারা স্থির হয়ে বলে, সরি ভাবি, আমি আসলে বুঝতে পারি নাই। অয়ন্তী দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে বলে, আমি ঠিক আছি যারা। তুমি একটু বসো, ভাইয়ার কাছ থেকে ওষুধটা নিয়ে আসি, না হলে হয়তো রাতের মাঝেই আবার ব্যথাটা বাড়তে পারে। যারা অয়ন্তীকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। জাহিন সবেমাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো ঠিক করছে আর মনে মনে ভাবছে আজকে কি থেকে কি হয়ে গেল তার সাথে। যে কোনোদিন বিয়ে করবে না বলে ভেবেছিল সে আজ থেকে বিবাহিত ভাবতেই হাসি পাচ্ছে জাহিনের। তবে জাহিন নিজের সর্বটা দিয়ে চেষ্টা করবে এই পবিত্র বন্ধনটাকে আগলে রেখে একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে। ফোনের কর্কশ শব্দ শুনে জাহিন নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নুহাস কল করেছে। জাহিন কানের কাছে ফোনটা নিয়ে হ্যালো বলতেই নুহাস ভরাট গলায় বলে, ভাই নিউজটা কি সত্যি যেটা চারিদিকে ছড়িয়েছে? তার মানে তুমি সত্যি বিয়ে করেছ? আর রেহান ও কোথায় আছে? জানি না। খোঁজ করনি? না। কেন? এসব কথা বাদ দিন নুহাস, ওখানের কি খবর সেটা বল। সবকিছু সেট করা হয়ে গেছে, আগামীকালের ভিতরে আমি সবকিছু শেষ করে চলে আসব। জাহিন কিছু বলতে যাবে তখনই যারার কণ্ঠও ভেসে আসে, ভাইয়া ভেতরে আসবো? জাহিন কল না কেটে যারাকে বলে, আয়। যারা ঘরের ভেতরে ঢুকে বলে, ভাইয়া অয়েন্টমেন্টটা দেবে, ভাবির পায়ে মালিশ করা দরকার। জাহিন চিন্তিত হয়ে বলে, ওনার পায়ের ব্যথাটা কি বেড়েছে? সামান্য একটু, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। জাহিন নিজের ঠোঁট কামড়ে বলে, ও দেখ ড্রয়ারে আছে। যারা এগিয়ে যায় ড্রয়ারের দিকে, কিন্তু কারো নাম শুনে সাহসা থেমে যায় পা দুটো। জাহিনের মুখে নুহাসের নামটা শোনা মাত্র যারার বুকটা ধক করে ওঠে, কিন্তু মুহূর্তের মাঝেই মনটা খারাপে পরিণত হয়।
এটা ভেবে যে এই 5 দিনের মাঝে নুহাসকে এতগুলো কল দিয়েছে সে, কিন্তু একটা কলও ধরতে পারল না নুহাস। এতটাই ব্যস্ত থাকে নাকি এই ব্যস্ততা শুধুমাত্র তার জন্য আর তাকে অবহেলা করার জন্য? যারাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জাহিন বলে, কিরে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? যারা ভাইয়ের কথার উত্তর না দিয়ে তাড়াতাড়ি করে ওয়েটমেন্টটা নিয়ে ঘর থেকে বের হয়ে পড়ে। জাহিন বড্ড অবাক হয় বোনের করা আচরণ দেখে। এদিকে নুহাসও কিছু না বলে ধুক করে ফোন কেটে দেয়। মানে জাহিন যেন একটা গোলক ধাঁধার মাঝে পড়ে যায়। নুহাস ফোনটা সোফার উপরে রেখে চোখ বন্ধ করে মাথাটা সোফাতে হেলিয়ে দেয়। আজ 5 দিন পর মেয়েটির কণ্ঠ শুনতে পেল নুহাস। এই 5 দিন ইচ্ছে করেই নুহাস যারার কল ধরেনি। যারা যে নুহাসকে ভালোবাসে সেটা নুহাস অনেক আগেই টের পেয়েছিল, কিন্তু নিজের মনের ভুল ভেবে সবটা উড়িয়ে দিয়েছিল। কিন্তু যত দিন যাচ্ছিল তত যারার কার্যক্রম আর একটা ডায়েরি পড়ে নিশ্চিত হলো যারা তাকে ভালোবাসে। কিন্তু নুহাস যেই মানুষটাকে নিজের করে কোনো দিন পেতে পারবে না, সেই মানুষটার প্রতি মায়া বাড়াতে চায় না। তারপর থেকে শুরু হয় যারার প্রতি নুহাসের অবহেলা। যারা যে নুহাসের অবহেলার জন্য কষ্ট পায় সেটা নুহাস খুব ভালো করেই বুঝতে পারে, কিন্তু নুহাসের হাত পা বাঁধা। চাইলেও যারার ভালোবাসার ডাকে সে সাড়া দিতে পারবে না।